আমি নিজে বলে গেছি তোমাদের সিলেবাস পাঠাতে আমি তো দেখে নিছি। তো ফিনান্সিয়াল এন্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ছিল। হ্যাঁ, তো ম্যানেজার ফিনান্সিয়াল এন্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, এটাকে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং আর কি। হ্যাঁ, কস্ট ম্যানেজমেন্টের মধ্যে এবার বাজেট অ্যাকাউন্ট এই জিনিসগুলো চলে আসে আর কি। হ্যাঁ, তো দেখো আসলে সিলেবাসটার মধ্যে দেখো কি কি আছে, যদি কোনো কিছু বাদ না পড়ে। সিলেবাসটার মধ্যে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে একটু দেখো না, জি স্যার। অনেক বড় সিলেবাস। এখানে দেখো আছে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে। হ্যাঁ, একটু দ্বারা আমার একটা ফোন আছে, একটু দেখো তোমরা। এই যে তোমার কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে আছে কস্ট কনসেপ্ট ক্লাসিফিকেশন, মোটামুটি অনেক বড় সিলেবাস। আমি চেষ্টা করতেছি সিলেবাসটাকে মোটামুটি তোমাদেরকে একটু কভার করে দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে। যেহেতু কস্টের সাথে চলে আসলো, কস্ট ব্যাপারটা কাজটা কি আসলে বেসিক্যালি অবজেক্টিভ অফ কস্ট ম্যানেজমেন্ট। এখানে কয়েকটা দেখা যাচ্ছে টাইমলি, ওয়াইজলি, কারেক্ট এবং পারসেপ্টিভলি এন্ড আর্লি ওয়ার্নিংস এন্ড টাইমলি অ্যাকশন, এই কয়েকটা জিনিসের উপরে আসলে কস্ট ম্যানেজমেন্টটা ডিপেন্ডেন্ট করে। ঘটনা হচ্ছে যে তুমি যে টাকাটা তুমি ব্যয় করবা, বা তুমি কর্পোরেট বলো, তোমার ব্যক্তিগত জীবন বলো, বা একটা অর্গানাইজেশনের কথা বলো, সেটা টাইমলি এবং ওয়াইজলি তুমি এই কস্টটাকে তুমি মানে এই জিনিসটাকে তুমি ব্যয় করতেছো কিনা কারেক্ট উপায়ে, এবং তোমার যে পারসেপশনটা আছে সেই পারসেপশনটা ওয়াইজ আছে কিনা। লাস্ট ওয়ান ইজ হচ্ছে যে আর্লি ওয়ার্নিং। তুমি যদি দেখো যে কোনো কারণে এইটা একটু হয়ে যাচ্ছে, মানে কি বলছে, এটাকে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, যেমন দেখা যাচ্ছে যে তুমি যেটা ব্যয় করতেছো সেটা পারফেক্টলি ব্যয় হচ্ছে না, তখন কিন্তু তোমাকে কিছু ওয়ার্নিং দিবে। সেই ওয়ার্নিং গুলো নিলে তুমি টাইমলি অ্যাকশন নিতে হবে, যে না, আমাকে এভাবে অ্যাকশন নেওয়া দরকার, যেভাবে কাজটা ব্যয় করা যাবে না। এই যে এখানে খেয়াল করে দেখো একটা পয়েন্ট আছে, একটা ভালো কথা বলছে যে স্ট্র্যাটেজি ইজ এ চয়েস অফ হাউ টু কম্পিট। এখানে একটা জিনিস খেয়াল করবা যে আমরা যে কস্ট ম্যানেজমেন্ট যাই কিছু বলি না কেন, যে কোনো অর্গানাইজেশন বলো, যা কিছু বলো না কেন, সেখানে কস্টের ব্যাপারটা স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। যেমন তুমি ওয়ালটন দেখো, ওয়ালটন প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবং প্রোডাক্টের কিন্তু ইয়াও ভালো। আবার কিছু কিছু কোম্পানি আছে যে শুধু অ্যাডভার্টাইজমেন্ট দেয় কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি ভালো না। কস্টটা তুমি কিভাবে বিয়ার করতেছো সেটা তোমার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। তো এখানে কস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা পয়েন্ট আছে, দ্য মোস্ট সাকসেসফুল ম্যান ইন লাইফ ইজ দ্য ম্যান হু হ্যাজ দ্য বেস্ট ইনফরমেশন। তোমার যদি ভালো ইনফরমেশন হয় তোমার লাইফ তুমি সাকসেস করতে পারবে আর কি। তো যাই হোক, এখানে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড রোল অফ কস্ট ম্যানেজমেন্ট, এখানে কিছু কথাবার্তা বলা আছে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজটা কি, তারা আসলে কি কি মানে ব্যাপারগুলো দেখাশোনা করে। যেমন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস আর দ্য অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। সরি, তোমাদেরকে আসলে আমি খুব বাজে ফোন আসতেছে। আসলে আমার আম্মা খুব অসুস্থ, বুঝতে পারছো, আমি বাড়িতে আসছি তো, আম্মাকে এখন ঢাকা পাঠাইলাম, পাঠাইয়া তোমাদের ক্লাস নিতে যে 9টার দিকে পাঠাইছি আর কি। তো এই জন্য বারবার কমিউনিকেট করতে হইতেছে আর কি, বুঝতে পারছো। তোমাদের এই জন্য আসলে আমার ক্লাস ছিল আর কি, মানে একটু এলোমেলো হয়ে গেছে। সরি যে আসলে আমি আসলে তোমাদের সাথে এটা কি হয়নি, আসলে কি বলবো বলো, লাইফ তো সবাই প্রবলেম থাকে। ওকে, তো দেখো তোমরা এখান থেকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর রোল অফ কস্ট ম্যানেজমেন্ট এটা একটু দেখে নিও, হয়তো এটা একটা টার্ম পরীক্ষা থাকতে পারে আর কি। হ্যাঁ, আর এগুলো দরকার নেই। এখান থেকে আসলে চলে যাব সরাসরি হচ্ছে এগুলো একটু ডিটেল বা মানে ডেট আছে, এগুলো আমরা ডেটতে যাব না আসলে। আমরা এখান থেকে এই যে কস্ট লিডারশিপ আছে এগুলো আমরা যাব না, এগুলো গেলে তোমাদের দরকার নেই।
এগুলো তোমাদের এখান থেকে আর কিছু দরকার নেই, ঠিক আছে? ওখান থেকে শুধুমাত্র তোমাদের ওই দুইটা পয়েন্ট আর কি, অবজেক্টিভ অফ কস্ট ম্যানেজমেন্ট আর হচ্ছে যে তোমাদের এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড রোল অফ কস্ট ম্যানেজমেন্ট, এই দুইটা জিনিস তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে তো নাকি? জি স্যার। দেখতেছো শেয়ারটা? জি স্যার, দেখা যাচ্ছে। এই আমরা এখান থেকে আসলে শুরু করবো যে আসলে কস্টটা কি। আসলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, কতগুলো টার্ম আছে, কস্ট, প্রাইস, ভ্যালু, তিনটা জিনিস আছে তাই না? কস্ট, প্রাইস, ভ্যালু, তো তিনটা কি একই জিনিস? না স্যার। তিনটা কিন্তু একই জিনিস না। তো আমরা বলি যে কস্টটা আসলে এরকম বলা হয়, এ ফার্ম ইনকারস এ কস্ট হোয়েন ইট ইউজেস এ রিসোর্স ফর সাম পারপাস। মানে কস্টটাকে তখনই আমরা একটা জিনিস বলবো যে যখন একটা রিসোর্সকে ইউটিলাইজেশন করে আমরা একটা পারপাসকে সার্ভ করবো, তখনই আমরা কস্টের ব্যাপারটা চলে আসবে। আমি যদি একটা টিভি তৈরি করতে যাই, তাহলে টিভিটা তৈরি করার জন্য আমার কিছু রিসোর্স ব্যবহার করছি, ম্যান পাওয়ার ব্যবহার করছি, কিছু মেশিন ব্যবহার করছি, ইলেকট্রিসিটি এনার্জি ব্যবহার করছি, তখন এখানে কস্ট ইনভলভমেন্ট হবে, তাই না? নাকি তে? এখন এখানে কিন্তু এই যে কস্ট যেগুলো আছে, শুধু কস্টটা আমরা হিউম্যান রিসোর্সের কস্ট আছে, ম্যাটেরিয়াল কস্ট আছে, এরকম কস্টের অনেক ক্লাসিফিকেশন আছে। আসলে কস্ট অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমরা সেই কস্টের ক্লাসিফিকেশন গুলো দেখার চেষ্টা করবো যে আসলে কস্ট কত ধরনের এবং কি কি কস্ট গুলোকে আসলে অ্যানালাইসিস করতে হয় যখন আমরা এটাকে তোমার অ্যানালাইসিস করবো আর কি। তো এইটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন অফ কস্ট। তো কস্টকে অনেক ভাবে ভাগ করা যায়, বাই টাইম, বাই নেচার অফ এলিমেন্ট, বাই ডিগ্রি অফ ট্রেসেবিলিটি, এরকম করে করে অনেকগুলো কস্টের অনেকগুলো ভাগ আছে। তো আমরা একটু দেখি। প্রথম হচ্ছে ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ টাইম। টাইমের উপর ভাগ করে আমরা কস্টটাকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। একটা হলো হিস্ট্রিক্যাল কস্ট, একটা হচ্ছে তোমার প্রি ডিটারমাইন্ড কস্ট, ঠিক আছে? আবার প্রি ডিটারমাইন্ড কস্ট আবার দুই ধরনের আছে, একটা এস্টিমেটেড কস্ট, একটা স্ট্যান্ডার্ড কস্ট, ঠিক আছে? তো আসলে তাহলে একটা জিনিস তো বুঝতে পারছো যে কস্ট শুধুমাত্র একটা প্রোডাক্টের সাথে যে কস্ট আমরা বলি, এই কস্ট গুলো অনেকগুলো জিনিসের উপর ইনভলভমেন্ট থাকে। আর প্রাইস, প্রাইস কারে বলে বুঝছো তো? মানে প্রাইস হচ্ছে যে আমি যখন আমার একটা প্রোডাক্টের কস্ট হইলো, সেই কস্টটা আমি আমার প্রফিট মার্জিনকে রেখে যখন মার্কেটে যখন সেল করতে যাব, তখন সেটা হবে তার প্রাইস। আর ভ্যালু কোনটা? ভ্যালু হচ্ছে যে প্রত্যেকটা স্টেপে মানুষের কাছে কিছু জিনিস ট্যানজিবল এবং ইনট্যানজিবল কিছু জিনিস অ্যাড হয়, যেগুলো মানে যেগুলোর তোমার ইন টার্মস অফ ফিনান্সে কনভার্ট করতে পারো, নাও করতে পারো। যেমন তুমি এখানে দুইটা সেমিস্টার শেষ করছো, এখন আমি যদি বলি যে তোমার কিছু ভ্যালু অ্যাড হয়েছে, এই ভ্যালুটা কি তুমি ইন টার্মস অফ মানিতে কনভার্ট করতে পারবা? না স্যার। না, না এটা স্যার। এটা একটু একটু ডিফিকাল্ট। সুতরাং ভ্যালু জিনিসটা এরকম যে কিছু ট্যানজিবল এন্ড ইনট্যানজিবল কিছু তোমার মধ্যে কিছু অ্যাড হবে, যে যেগুলো তোমার এই সোসাইটির পার্সপেক্টিভে তোমার মধ্যে এই সোসাইটির পার্সপেক্টিভে এর কিছু আমরা বলি হচ্ছে যে এর কিছু ই আছে, মানে কি বলা হয়, এর কিছু প্রাইস আছে, বা প্রাইস বলতে পারি, বা এর কিছু রিকগনাইজেশন আছে, তখন সেটাকে আমরা বলি ভ্যালু। যেমন ধরো একজন লোকের কাছে ধরো একটা এমন একটা পাথর আছে, যে পাথরটা ধরো এই সোসাইটি কেউ চেনে না, সুতরাং কিন্তু এই পাথর কিন্তু কোনো ভ্যালু নেই। এইটা কিন্তু দেখা গেল যে কোনো ভিন গ্রহের লোকের কাছে এই পাথরের দাম থাকলেও থাকতে পারে, বা ভিন গ্রহের দাম আছে, তো এটা অবশ্যই সোসাইটিতে রিকগনিশন থাকতে হবে, তাহলে ওইটার ভ্যালু থাকবে, ঠিক আছে? ওকে, আমরা দেখো যে আমরা এখানে দেখো অনেকগুলো কষ্টের ভাগ ছিল। এই আগের স্লাইডে একটু খেয়াল করে দেখো, আগের স্লাইডে আমি বলছিলাম যে টাইমের উপর ডিপেন্ড করে কস্ট কয় ধরনের, নেচারের উপর ডিপেন্ড করে, ডিগ্রি অফ টেস্টেবিলিটির উপর ডিপেন্ড করে। তো এগুলো আমরা আস্তে আস্তে সামনে দেখতে দেখতে যাবো। যেমন এই জায়গা এখানে টাইমের উপর বিশেষ করে আমরা কস্টটাকে দুই ভাগে ভাগ করতেছি, একটা হলো হিস্ট্রিক্যাল কস্ট, একটা হচ্ছে প্রি ডিটারমাইন্ড কস্ট। যেমন এই হিস্ট্রিক্যাল কস্ট কি, যেমন আমি যদি বলি যে একটা ধরো 1 কেজি ধান উৎপাদন করতে তোমার খরচ হচ্ছে 20,000 টাকা, তাহলে এটা কিন্তু মানার মতো বিষয় না, কারণ 1 কেজি ধান উৎপাদন করার জন্য বাংলাদেশে কিন্তু একটা হিস্ট্রিক্যাল কস্টিং আছে। বা 1 কেজি চাল উৎপাদন করতে তোমার
5,000 টাকা খরচ হয়েছে, এটাও তোমার ইম্পসিবল। এই জন্য বলা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট হচ্ছে যে কস্ট গুলো অলরেডি প্রুভেন যে এইটা উৎপাদন করতে কত টাকা খরচ হচ্ছে, সেইটাকে আমরা বলি হিস্টোরিক্যাল কস্ট। কথা কি বোঝা গেছে? কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর প্রিডিটারমেন্ট কস্টটাকে দুই ভাগে ভাগ করতে, একটা এস্টিমেটেড কস্ট, একটা স্ট্যান্ডার্ড কস্ট। এস্টিমেটেড কস্ট মানে হচ্ছে যে একটা প্রোডাক্ট তুমি উৎপাদন করবা, বা তুমি এক জায়গায় একটা ফসল উৎপাদন করবা, বা তুমি এক জায়গায় একটা ডিভাইস তৈরি করবা, সেই ডিভাইসটা তৈরি করার জন্য কত টাকা খরচ হতে পারে সেটা তুমি আগে থেকে যদি তুমি এটাকে এস্টিমেট করো বা ক্যালকুলেশন করো, সেটাকে বলে এস্টিমেটেড কস্ট। আর স্ট্যান্ডার্ড কস্ট মানে হচ্ছে যে আমরা আগে থেকেই জানি যে একটা প্রোডাক্টের তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড যে জিনিসগুলো প্রয়োজন আছে, সেই স্ট্যান্ডার্ড জিনিসের দাম ফিক্সড করা আছে, সেইটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কস্ট। যেমন আমি যদি বলি যে তুমি একটা ডিভাইস তৈরি করছো, মাইক্রোপ্রসেসর তৈরি করতে চাইছো, তো মাইক্রোপ্রসেসরের একটা অ্যাডাপ্টার লাগবে, 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগবে। এই 12 ভোল্টের অ্যাডাপ্টারের দাম মোটামুটি স্ট্যান্ডার্ড, সব জায়গায় মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে, যে হয়তো 100, 150, 200 টাকা হতে পারে। এই তো এইটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট। ঠিক আছে? স্যার এই হিস্টোরিক্যাল কস্ট আর স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্য কি স্যার? হিস্ট্রিক্যাল কস্টটা হচ্ছে যে ধরো একটা টোটাল একটা প্রোডাক্টের যে উৎপাদন খরচটা একসাথে হওয়ার পরে যেটা হয় সেটা হলো হিস্ট্রিক্যাল। ধরো 1 কেজি ধান উৎপাদন করতে কত খরচ হয়েছে। আর স্ট্যান্ডার্ড কস্টটাকে আমি হিস্ট্রিক্যাল কস্ট বলতে পারবো না এই কারণে যে আমার একটা 1 কেজি সার আবার 1 কেজি তোমার তেলের দাম এটা কিন্তু ভেরি করতেছে। স্ট্যান্ডার্ড আছে 90 টাকা, সেখানে 92 টাকা হতে পারে, 93 টাকা হতে পারে। সুতরাং সেইটাকে আমরা বলতেছি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। কিন্তু হিস্ট্রিক্যাল কস্টের এই ব্যাপারটা এরকম যে এটা মোটামুটি গত 10, 20, 30 বছর ধরে একই রকম তার দাম, এটা পরিবর্তন হয় না। কথা কি বুঝতে পারছো? জি স্যার। যেমন পানির দাম 1 লিটার পানির দাম মোটামুটি 20 টাকা, আমি মোটামুটি 10 বছর ধরে দেখতেছি। এটা হিস্টোরিক্যাল কস্ট। তুমি যদি এখন বলো যে স্যার 1 লিটার পানি উৎপাদন খরচ করতে আমার 3000 টাকা খরচ হয়েছে, তাহলে তোমার সম্ভাবনা পিটুনি খাওয়ার সম্ভাবনা আছে। আবার দেখো আবার দেখো আমরা যে মোবাইলটা কেনাকাটা করতেছি, মোবাইলটা কেনা কিন্তু দিন বাই ডে মোবাইলের ফিচারও চেঞ্জ হচ্ছে, আবার মোবাইলের দামও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড কস্টের মধ্যে ফেলানো যায় যে অন অ্যান এভারেজ এই ফিচার চাইলে এই টাকার মধ্যে পাওয়া যাবে, নাকি রে? জি স্যার, বুঝতে পারছি। স্যার আচ্ছা, তাহলে হিস্টোরিক্যাল কস্টটা কি অনেকটা এভারেজ টাইপের, স্ট্যান্ডার্ড কস্টের হ্যাঁ, অনেকটা অনেকটা এভারেজ? এভারেজ টাইপের, অনেকটা এভারেজ টাইপের, শুধু অনেকটা এভারেজ টাইপেরও না, অনেকটা হচ্ছে যে খুবই একটা সাস্টেনেবল কস্ট, খুবই সাস্টেনেবল কস্ট, যে হ্যাঁ এটা বিগত 10 বছর ধরে এই ধরনের কস্টিংটা চলতেছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। বাই ন্যাচারাল এলিমেন্টস আমরা কস্টিংটাকে মোটামুটি এভাবে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট আর হচ্ছে লেবার কস্ট। তাহলে ম্যাটেরিয়াল কস্টটা কি? একটা প্রোডাক্ট তৈরি করার জন্য যে ধরনের ম্যাটেরিয়াল লাগে সেই ম্যাটেরিয়াল গুলোকে আমরা বলতেছি ম্যাটেরিয়াল কস্ট। এই ম্যাটেরিয়াল কস্টের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা ডিরেক্ট ম্যাটেরিয়াল, একটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। একটা মোবাইল তৈরি করার জন্য তোমার ডিরেক্ট যে ম্যাটেরিয়াল গুলো লাগে, একটা আমাকে একটু সময় দিতে হবে। জি স্যার। স্যার হ্যাঁ, একটা মোবাইলে ধরো তোমার মোবাইল তৈরি করার জন্য ডিরেক্টলি কিছু ম্যাটেরিয়াল লাগে, যেমন সিলিকন লাগে, তারপর হচ্ছে তোমার প্লাস্টিক ম্যাটেরিয়াল এগুলো লাগে। এটা আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। কিন্তু কিছু ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল লাগে এই প্রোডাক্ট গুলো তৈরি করার জন্য। দেখা গেল যে একটা প্লাস্টিক উৎপাদন করার জন্য কিছু মানে পার্সিয়াল কিছু মেশিনারি আছে, সেই মেশিনারিতে কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করতে হয় ওইটাকে সাপোর্ট করার জন্য, এটাকে বলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ডিরেক্টলি আমার প্রোডাক্টের সাথে লাগবে না। যেমন এই যে আমি যে মেশিনটা চালাবো সেই মেশিনে অয়েল লাগবে, সেই মেশিনে মোবিল লাগবে মানে গ্রিজ লাগবে, সেই মেশিনের মধ্যে তোমার প্রিন্টিং এর কালি লাগতে পারে, ধরো ওই এটা কালার করার জন্য কিছু কালি লাগতে পারে। এটাকে বলা হচ্ছে, এটা কিন্তু সরাসরি আমার ম্যাটেরিয়ালে যাচ্ছে না ওই প্রোডাক্টের কাছে, ওইটাকে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট বলা হয়। আর লেবার কস্ট আছে, লেবার কস্টের তো আসলে কোনো মানে মানে ডিরেক্টলি লেবার কস্ট মানে শুধু হিউম্যান রিসোর্সের ডিরেক্টলি লেবার কস্ট আছে। যেমন যারা সরাসরি ওই ম্যাটেরিয়ালটাকে উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত থাকবে, যারা অ্যাসেম্বলি কাজে করবে,
আর আরো কিছু লেবার কস্ট আছে, সেটাকে বলা হচ্ছে তোমার ডিরেক্টের পরে আছে হচ্ছে তোমার ইনডাইরেক্ট লেবার কস্ট। ইনডাইরেক্ট লেবার কস্ট মানে হচ্ছে যে তুমি যে ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, এমডি, এদেরকে বলা ইনডাইরেক্ট লেবার বলা হয়, বা অনেক সময় এদেরকে বলা হয় হচ্ছে যে তোমার ওভারহেড কস্টও বলা হয়। যেমন একজন স্টোর কিপার লাগবে, একজন অ্যাকাউন্টস লাগবে, একজন হিউম্যান রিসোর্স ম্যানেজার লাগবে, একজন সেফটি ম্যানেজার লাগবে। এদের যে বেতনটা, এদের যে খরচটা, এদের যে কস্টিংটা, সেই কস্টিং বলা হচ্ছে ইনডাইরেক্ট লেবার কস্ট। আমি কি বুঝতে পারছি? আমি কি কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা আমরা তারপর এটা টেম্পোরারি লেবার। না, টেম্পোরারি লেবার না। টেম্পোরারি লেবার হলে তোমার ডিরেক্ট লেবার কস্টে যাবে। টেম্পোরারি লেবার হলে ডিরেক্ট লেবার কস্ট। লেবার হচ্ছে যে শ্রেণীটা একদম লোয়ার লেভেল ম্যানেজমেন্টে আছে, ডিরেক্ট মানে যারা মোবাইল অ্যাসেম্বলি করে, মোবাইলটাকে প্যাকেটিং করে, এরা কিন্তু ওদের থেকে যারা উপরে আছে, সুপারভাইজার, স্টোর কিপার, অ্যাকাউন্টস, ইঞ্জিনিয়ার, এমডি, চেয়ারম্যান, কনসালটেন্ট, আর&ডি ডিপার্টমেন্টের প্রধান, এদেরকে আমরা বলি হচ্ছে আমরা ইনডাইরেক্ট লেবার। ঠিক আছে? আচ্ছা, এক্সপেন্সের মধ্যে দেখো ডিরেক্ট এক্সপেন্স এবং ইনডাইরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স বলতে বোঝাচ্ছে যে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য সরাসরি যে খরচটা হয় সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স। আর ইনডাইরেক্ট এক্সপেন্স হচ্ছে ধরো তুমি একটা ঘর ভাড়া করতেছো, তুমি কারেন্ট বিল দিতেছো, তুমি ওখানে কতগুলো সিকিউরিটি গার্ড রাখছো, তাদেরকে বেতন দিচ্ছ, এই এই যে কস্টিংটাকে, এটা বলা হয় ইনডাইরেক্ট এক্সপেন্স বলা হয়। আমি কথা বুঝতে পারছি? তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিছো, তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিছো, ভালো ইয়ে ধরেছে, এটাকে বলা হচ্ছে তোমার ইনডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট এক্সপেন্স বলা হয়। ঠিক আছে? জি স্যার। এখানে একটা চার্ট দেয়া আছে, এই যে এলিমেন্টস বা নেচার অফ কস্টের মধ্যে ম্যাটেরিয়াল, লেবার আর আদার এক্সপেন্স। তো এই যে দুইটারই ক্যাটাগরির মধ্যে ভাগ আছে, একটা ডিরেক্ট, একটা ইনডাইরেক্ট। এটা দেখা যায়, একটা তোমার অন্যভাবে হিসাব করে নিতে হয়। তো এর মধ্যে আবার প্রাইম আর ওভারহেড আছে, যাক এটা আমার তোমাদের দরকার না, ওইটা উপভাবে যে পড়ছে এইভাবে তোমাদের জানলে হবে। আচ্ছা, এগুলো একটু তোমরা দেখে নিও, বুঝছো? এই যে কস্টিং যেগুলো আছে, এই যে স্লাইডের মধ্যে মধ্যে একদম ফাংশনাল কস্ট, অপরচুনিটি কস্ট, ডিসিশন কস্ট, মোটামুটি ক্লাসিফিকেশন অফ কস্ট একদম আহ, এই পর্যন্ত কস্ট আছে, এগুলো একটু দেখে নিও। ঠিক আছে? আর আজকে আর ক্লাস নিব না, আসলে মনটা খুব একটা বেশি ভালো নেই, বারবার ফোন আসতেছে। তো তো আজকে থাকলে এ পর্যন্ত। আমি তোমাদের সোমবার থেকে আর কি, আমি রবিবার